আজকের আপনার সামনে একটা প্রেক্ষাপট হাইপোথেটিক্যালি দাঁড় করাবো। আমি চাচ্ছি আপনি এই কথাটার একটু উত্তর দেন। ধরেন আমার আর আপনার অবস্থান 2024 সালে না হয়ে আমার আর আপনার অবস্থানটা 1968 অথবা 69। আমরা দুর্বার আন্দোলন করছি পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, আমাদের 7.5 কোটি মানুষের মুক্তির জন্য। গণতান্ত্রিক উপায়ে আমরা যদি নির্বাচনে যাই, ওই নির্বাচনে আমরা সরকার গঠন করব। পূর্ব পাকিস্তানিরা নির্বাচনে মেজরিটি নিয়ে তারা সরকার গঠন করবে, ওই পরিস্থিতি। এখন ওই পরিস্থিতিতে আরো একটা সুযোগ, আরো একটা দিক আছে। ভারত তাদের স্বার্থে আমাদেরকে বলছে, আসো পশ্চিম পাকিস্তানের সাথে তোমরা সমগ্র সম্পর্ক বাদ দিয়ে তোমাদেরকে আমরা শাসন কইরা দিই। এটা ভারত বলছে। এখন ভারত বলছে এটা তাদের স্বার্থে যে তোমাদেরকে আলাদা কইরা স্বাধীন কইরা দেয়। এখন সিদ্ধান্তটা আপনি, বাংলাদেশের জনগণ অথবা বাংলাদেশের মুক্তিযোদ্ধা অথবা বাংলাদেশের রাজনীতিবিদ, আমি বাংলাদেশের একজন শিক্ষিত সচেতন নাগরিক, আমি যদি আপনাকে প্রশ্ন করি 1968-69 পরিস্থিতিটা আপনার সামনে, আপনি কোন দিকে যাবেন? আপনি কি ভারতের সাহায্যে পাকিস্তান ভেঙে স্বাধীনতা অর্জন করতে যাবেন, নাকি গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে পূর্ব পাকিস্তানিদের স্বার্থ রক্ষা করবেন? কোনটা করবেন? শেখ মহিউদ্দিন আহমেদ। ধন্যবাদ। আপনার প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটার সাথে অনেক ঐতিহাসিক প্রতারণা, ঐতিহাসিক মিথ্যাচার এবং ঐতিহাসিক রাজনৈতিক মেধাগত দুর্বলতা জড়িত। এটাকে খুব সহজেই আমরা এড়িয়ে যাই ইতিহাসের নানান ব্যঞ্জনা বর্ণনার মাধ্যমে। আসলে আজকে এই মুহূর্তে আমরা, আপনি মনে করেন এই মুহূর্তে আমরা 68 থেকে আমরা একটু এখানে আসি, এই মুহূর্তে আমরা কিসের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করছি? ভারতের নিয়ন্ত্রণ মুক্ত হওয়ার জন্য, যাতে আমার সার্বভৌমত্ব যেভাবে খামচে ধরেছে আমরা সেখান থেকে যাতে বেরিয়ে আসতে পারি। কাদের জন্য? জনগণের জন্য। এটা কি শুধু আপনার আমার বরিশালের জনগণের জন্য, না রংপুরের জনগণের, না ফরিদপুরের জনগণের জন্য? অবশ্যই এটা পুরো বাংলাদেশের জনগণের জন্য। আপনি ভালো প্রসঙ্গ বলেছেন। কোন অঞ্চলের জন্য না, কোন ব্যক্তির জন্য না, কোন পরিবারের জন্য না। রাইট, রাইট। তো আমরা যে 48-এ যে পাকিস্তানকে অর্জন করেছিলাম, সে পাকিস্তানটা তৈরি হয়েছিল মূলত কিন্তু পূর্ব পাকিস্তানের লোকজনের জন্য। এটা কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকজনের জন্য পাকিস্তান তৈরি হয় না। এখন আমাদের মাথায় কারা বোঝালো যে শুধু পূর্ব পাকিস্তানকে স্বাধীন করতে হবে, তাইলে পৃথিবীর সকল গণতন্ত্র এসে হাজির হবে? আপনি সমগ্র পাকিস্তানে কি গণতন্ত্র ছিল? আপনি দেখেন পুরো এখনো কিন্তু পশ্চিম পাকিস্তানে জমিদার তন্ত্র বহাল আছে। এই যে সামন্তবাদী শাসন ব্যবস্থা, যে কারণে কিন্তু এখনো পশ্চিম পাকিস্তানের লোকজন লড়াই করতেছে এবং লড়াই করতে গিয়ে এই সাম্প্রতিক কালে গত 5-7 বছরে তারা জেগে ওঠা শুরু করেছে। সংখ্যাগরিষ্ঠ মানুষ ওখানে, এক একজন এমপি, এক একজন মন্ত্রী, মানে তারা নির্বাচিত হয় কিন্তু তার নিজের প্রজাদের ভোটে, যে প্রজারা তাদের প্রজাসত্বের অধীনে তারা বসবাস করে, তাদের জমি জিরাত সবকিছু তারা চাষাবাদ করে তাদের অধীনস্থ হয়ে। এই যে সামন্ততান্ত্রিক ব্যবস্থা, এই ব্যবস্থাটা কিন্তু তখন ছিল। সৌভাগ্যক্রমে পূর্ব পাকিস্তানে পূর্ববর্তীকালে শেরে বাংলা যে জমিদারি প্রথাটা উচ্ছেদ করে গিয়েছিলেন, তার সুফলটা কিন্তু আমরা পেয়েছি। জমিদারি প্রথা উচ্ছেদ করার কারণে পূর্ব পাকিস্তানে কিন্তু শেখ মুজিবুর রহমানের মতো পেশকারের সন্তান কিন্তু নেতা হওয়ার সুযোগ পেয়েছে। ওই জমিদারি প্রথা যদি থাকতো, তার পক্ষে কখনোই নেতা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। আর যত, আপনি আমাকে মাফ করবেন, পেশকার হতে গেলে পাকিস্তান আমলে ইন্টারমিডিয়েট পাস লাগতো, আর লাল মিয়ার শিক্ষাগত যোগ্যতা ছিল 8ম শ্রেণী, তো উনি পেশকার ছিলেন না। ওকে, উনি ছিলেন না, মোহরীয় না। মোহরীয় হইতে গেল ম্যাট্রিক পাস লাগে।
এখন ওনার যোগ্যতা, উনি ছিল ওই সময় পিয়ন সাব রেজিস্ট্রার অফিসার। আচ্ছা যাক, এটা ইতিহাস নির্ধারণ করবে। আমি ওনার ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে দেখেছি লাল মিয়া, লুতুর রহমান লাল মিয়া 8ম শ্রেণী পাস। আচ্ছা, ধন্যবাদ। এটা জনগণ ইতিহাস খুঁজে নেই, কিন্তু আমাদের সামনে যেটা এসেছে আমরা সেটাই বলতেছি। এটা আমি ভুল হতে পারি বা ইতিহাস ভুল হতে পারে। না, আপনি ভুল না, আপনি ভুল না। আপনাকে আমাকে ফিট করা হয়েছে তার বাবা নাকি পেশকার ছিল, তার বাবা নাকি আরো কিছু ছিল, কিন্তু বাস্তবে ছিল 8 পাস রেজিস্ট্রার অফিসার পিও। তাতে একটা লোকের ভালো মন্দ কিছু আসে যায় না, একটা কিছু আসে যায় না, 7 পাস হোক 1 পাস হোক কিছু আসে যায়। কিন্তু বিষয়টা হলো তার মতো যে ঘরের যে পরিবারের সন্তান, তাতে বাংলাদেশে জমিদারি প্রথা বহাল থাকলে বাংলাদেশে তার মতো বা পরবর্তীতে আজ পর্যন্ত যত আমরা নেতৃত্বকে পাচ্ছি, এদের নেতৃত্ব অবস্থানে যাওয়ার কোনো পদ্ধতিই থাকতো না। সত্য কথা। সেই সুযোগে যখন তিনি পাকিস্তানের অবিসংবাদিত নেতা হয়ে গেলেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন অবস্থায় গেলেন, তখনও কিন্তু তিনি পুরো পাকিস্তানের জনগোষ্ঠীর মুক্তির জন্য কিন্তু ডাক দেন নাই। এই জিনিসটা দুইটা জিনিস মেনশন করে। হয় তিনি নিজেকে পুরো পাকিস্তানের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন মনে করতেন না, না হয় তিনি অন্য কোন চক্রে বা কোন বিদেশি শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে শুধু পূর্ব পাকিস্তানের জনগণকে বিচ্ছিন্ন করার জন্য আন্দোলন করেছিলেন। এখন তাহলে কি আমি স্বাধীনতাকে মানি না? না, মূলত এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের অনেক নেতাই পুরো পাকিস্তানের জনগোষ্ঠীর মুক্তির জন্য লড়াই করতেছিলেন। এবং একটা পর্যায়ে যখন ওই ভারতীয় পরিকল্পনা যখন বাম রাজনৈতিক নেতাদের কাছে প্রকাশিত হয়, ষড়যন্ত্রটা অনেক আগে থেকেই, কারণ এটা তো 2-1 বছরের ষড়যন্ত্র হয় না, এটা 10-15 বছরের নীল নকশার মধ্যে দিয়ে একটা জিনিস আগায়। তখন বাম রাজনৈতিক নেতারা কিন্তু পূর্ব বাংলাকে, পূর্ব পাকিস্তানকে পূর্ব বাংলা হিসাবে আত্মনির্ভরশীল মুক্তিযুদ্ধ করে স্বাধীন করার একটা প্রক্রিয়া চলে গিয়েছিল, যেটা ছিল ভারতের মাথা ব্যথার কারণ। কেন ছিল? যে পূর্ব পাকিস্তান যদি এইভাবে আত্মনির্ভরশীল মুক্তিযুদ্ধ দিয়ে স্বাধীন হয়, সেইটাকে বেস করে ভারতের যে সমস্ত নিষ্পেষিত জাতি রয়েছে তারা তখন মুক্তির আন্দোলনকে এই স্বাধীন পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের ভূমিকে ব্যবহার করে তারা তখন ভারতের বর্তমান অখণ্ডতার প্রতি হুমকি স্বরূপ হবে। সেই জন্য আন্দোলনটাকে ভারতীয়রা তাদের নিজেদের এজেন্ট নিয়োগ করে এটাকে তাদের মত মতো একটা বিচ্ছিন্নবাদী আন্দোলনে নিয়ে গেল। আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, এই দেশকে আমরা অস্বীকার করি না অবশ্যই, কিন্তু এই দেশটির স্বাধীনতা একটি অসম্পূর্ণ স্বাধীনতা, অসমাপ্ত মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধ শেষ হয় নাই। আর আমরা, আমাদের পূর্ববর্তী রাজনৈতিক নেতারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন পুরো পাকিস্তানের জনগোষ্ঠীকে মুক্ত করার ক্ষেত্রে, এবং তাদের সে যে ব্যক্তিটি পূর্ব পাকিস্তানের নেতৃত্ব দেওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য জনগণের রায় পেয়েছিলেন, তিনিও কিন্তু পুরো পাকিস্তানের জনগণের মুক্তির জন্য কথা বলেননি। এটা তার রাজনৈতিক দৈন্যতা, এটা ইতিহাস একদিন তাকে মূল্যায়ন করবে, বিশ্লেষণ করবে। আমি তাকে ব্যক্তিগতভাবে তাকে আমি কোনো খাটো করার জন্য বলতেছি না, আমি ইতিহাসের একটি মূল্যায়ন করার জন্য বলতেছি। তো আপনি যেটা বলেছেন, যদি 68-69 আমরা যদি তখন থাকতাম, তখন অবশ্যই আমরা প্রথমত আমরা চেষ্টা করতাম পুরো পাকিস্তান জনগোষ্ঠীকে এই শোষকদের হাত থেকে, সামন্তবাদীদের এবং সামরিক শাসকদের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য। যদি আমরা তখন পশ্চিম পাকিস্তানের জনগণ যদি আমাদের ডাকে সাড়া না দিত, আমরা যদি দেখতাম যে এটি জনগণের মুক্তির জন্য প্রতিবন্ধক হচ্ছে, তখন অবশ্যই আমরা আমাদের পূর্ব পাকিস্তানের
একটি গতি নির্ধারণ, একটি স্বাধীন সত্তা করার জন্য আমরা অবশ্যই সেইভাবে গণতান্ত্রিক আন্দোলনে যেতাম, যে গণতান্ত্রিক আন্দোলন মানেই শুধু রাস্তায় হরতাল নয়, গণতান্ত্রিক আন্দোলনে প্রয়োজন হলে সশস্ত্র আন্দোলনও হতে পারে। আমরা অবশ্যই সেই লাইনে যেতাম, তবে অবশ্যই আমরা ভারতীয় চক্রান্তে পা দিতাম। ধন্যবাদ আপনাকে। তো আপনি কি